আচ্ছা আমি একটা লিংক দিচ্ছি, আমাদের নেট ইয়ারা কেটে গেছে, লাইভটা একটু কেটে গেছে, হঠাৎ করে বুঝলাম না, আমাদের মোবাইলে হঠাৎ করে কেটে গেল। তো এনিওয়ে এখন মনে করো যে অনেক বেশি তোমার ফেসবুক, তারপর হচ্ছে তোমার মেসেঞ্জার, ওয়াইফাই এগুলোর উপর অনেক বেশি চাপ পড়তেছে তো কোয়ারেন্টাইনে থাকার কারণে। তো অনেক সময় এটা অপারেটিং সিস্টেমেও একটু ঝামেলা হয়, এটা অপারেটিং সিস্টেমেও যে একটু ঝামেলা হয় একাই, আমাদের হাত নাই কিছু। তো যাই হোক তোমরা একটু দেখো যে আমি লিঙ্কটা পাঠিয়ে দিছি, তোমরা লিঙ্কটা দেখানোর পরে সবাই কি চলে আসছো কিনা একটু জানাও, সবাই চলে আসছো কিনা, তারপর আমরা শুরু করি। সবাই চলে আসছো কিনা একটু জানাও, তারপর আমরা শুরু করি। সবাই চলে আসছো কিনা একটু জানাও, তারপর আমরা শুরু করি। ইয়েস, আশা করি সবাই চলে আসছো। মেসেজ আসলে কেটে যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটু দেখো সবাই ঢুকতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ তারপর আমি শুরু করি। ইয়েস, সবাই মনে চলে আসছো, সবাই মনে চলে আসছো, তারপরে আমরা আবার শুরু করি। হ্যাঁ কোনো সমস্যা নেই। তো দেখো আমরা জানি T1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1। তো আমাকে একটু কমেন্টে জানাই দাও তো যে হিলিয়াম গ্যাস কি এক পরমাণু গ্যাস না? তো এক পরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু কত? এক পরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু কত একটু কমেন্টে জানাই দাও তো, এক পরমাণু গ্যাসের জন্য। আর এই যে ফর্মুলা যেটা আমরা লিখলাম, এই ফর্মুলাটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয়র জন্য, রুদ্ধতাপীয়র ক্ষেত্রে তাপমাত্রার আয়তনের মধ্যে সম্পর্ক। একটু আমাকে কমেন্টে জানাই দাও যে গামার ভ্যালুটা কত আমরা বসাবো হিলিয়াম গ্যাসের জন্য বা এক পরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু কত বসাবো একটু কমেন্টে জানাই দাও, তারপর আমরা শুরু করি। দেখি গামার ভ্যালু কত বসাবো। হ্যাঁ সবাই চলে আসছে, সবাই গামার ভ্যালু আমরা কত বসাবো একটু বলো তো। গামার ভ্যালু আমরা কত বসাবো হিলিয়াম গ্যাসের জন্য একটু কমেন্টে জানাও, তারপর আমরা শুরু করি। একটু কমেন্টে জানাও গামা হচ্ছে মানে হিলিয়াম গ্যাসের জন্য গামার ভ্যালু কত বসাবো। হিলিয়াম গ্যাস হচ্ছে এক পরমাণু গ্যাস। ইয়েস, আয়রা আফরোজ ঠিক বলছো 1.67, 1.67। আফিয়া হুমায়রা আয়রা আফরোজ বলছো 1.67। আব্দুল্লাহ শায়ানও বলছো 1.67। ওকে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি। আমার দরকার কি? আমার দরকার V2 এর মান। V2 মানে শেষ আয়তন। তো আমরা আস্তে আস্তে করে ক্যালকুলেশন করি। আমরা এখান থেকে লিখতে পারবো V2 সমান V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T1 V1 এ পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই T2 ওকে। তাহলে এখান থেকে আমরা V2 এর মানটা বের করতে চাই। গামার ভ্যালু 1.67 মাইনাস 1 সমান T1 মানে আদি তাপমাত্রা কত? 300 কেলভিন। তো এই যে 300 লিখলাম, গুণ দিলাম V1 এর পাওয়ার গামা মাইনাস 1। V1 কত? 0.125। এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। তো গামা মাইনাস 1 মানে 1.67 মাইনাস 1। V1 এর পাওয়ার গামা মাইনাস 1 মানে 1.67 মাইনাস 1 ডিভাইডেড বাই T2। T2 এর ভ্যালু কত? 308। T2 এর ভ্যালু কত? 308। একটু ডান পক্ষটা ক্যালকুলেশন করে জানাও তো, পুরোটা ক্যালকুলেশন করো না, ডান পক্ষটা ক্যালকুলেশন করে আমাদের মানটা বলো তো। ডান পক্ষটা 300 এর সাথে গুণ করবা 0.125 এর পাওয়ার 1.67 মাইনাস 1। তো 1.67 মাইনাস 1 মানে হচ্ছে 0.67। 1.67 মাইনাস 1 মানে হচ্ছে 0.67। তো এটা একটু ডান পক্ষটা একটু ক্যালকুলেশন করে আমাকে মানটা বলো তো। ডান পক্ষকে একটু ক্যালকুলেশন করে আমাকে মানটা বলো তো। ডান পক্ষকে ক্যালকুলেশন করে মানটা বলো। আর এখানেও খেয়াল করো V2 টু দি পাওয়ার 1.67 মাইনাস 1। তো 1.67 মাইনাস 1 কে বিয়োগ করলে আমরা পাবো 0.67। তো আমাকে ডান পক্ষের মানটা একটু কমেন্টে জানাই দাও তো, ডান পক্ষের মানটা কত আসে।
ক্যালকুলেশন করে ডান পক্ষের মানটা কমেন্টে জানিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা ইজিলি v2 টা বের করতে পারবো। ওকে, এখান থেকে ইজিলি আমরা v2 টা বের করতে পারবো। ওকে, আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আইডা আফরোজ। ডান পক্ষের মানটা আমাদের আসছে 0.242, এটা হচ্ছে আমাদের ডান পক্ষের মান, আর বাম পক্ষে হচ্ছে v2 টু দি পাওয়ার 0.76। আচ্ছা, তো এবার আমরা এই পাওয়ারটাকে যদি এই পাশে আনি তো দেখো রুট হয়ে যাবে। কি রকম রুট হবে একটু দেখো, এই রুটটা একটু মনে রাখবা, কি রকম রুট হয়ে যাবে। v2 সমান এই পাশে রুট হয়ে কেমন হয়ে যাবে দেখো, রুট ওভার, এভাবে দিবা, রুট ওভারের সামনে লিখবা 0.67। ওকে, এটা কিন্তু গুণ না, ওই যে কিউব রুট ছিল না, কিউব রুট ওভার সামথিং এরকম পড়ছো না ছোটবেলায়, কিউব রুট, ওই কিউব রুটের এই যে 3 এর জায়গায় তুমি বসাবা কত, 0.67, ক্যালকুলেটর দেখবা বসাতে পারবা। ওকে, তাহলে এটা কিন্তু গুণ আকারে না, হ্যাঁ, রুটের মধ্যে, রুটের সাথে, তো রুটের সাথে কিন্তু গুণ আকারে না, কিউব রুট না বা স্কয়ার রুট বা হচ্ছে ওইরকম আর কি, কিউব রুটের জায়গায় ওই 3 এর জায়গায় তুমি বসাবা 0.67, তো 0.67 ইনটু মানে ঘনমূল হিসেবে তুমি বসাবা, বা তুমি ইয়া হিসেবে বসাবা, কি বলে এটাকে, বর্গমূল হিসেবে বসাবা, বর্গমূল। তাহলে বর্গমূল 0.67 রুট ওভার, এটা 9 10 এরকম করছো না বর্গমূল হিসেবে, তো ওইরকম টাইপের একটা মান বসালে তুমি v2 এর মান পাবা। তো v2 এর মানটা ক্যালকুলেটরে বলো, v2 এর মানটা বলো। আমি কি ক্যালকুলেটরে দেখাই দিব যে এই মানটা কিভাবে বসাবা? আমি অনেকে হয়তো পারবা না, ক্যালকুলেটরে একটু দেখাই দিব এটা, ক্যালকুলেটরে আমাদের ক্যালকুলেটর হাতে নাই, তো যারা পারো একটু দেখিয়ে দিও। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার, যেমন আমরা লিখতাম না যে এরকম লিখতাম না যে v কিউব সমান যদি এমন থাকতো, v কিউব সমান 0.242 এমন যদি থাকতো, পরের লাইন আমরা কি করতাম, v সমান কিউব রুট অফ রুট ওভার 0.242 এমন টাইপের লিখতাম, বাট এখানে আমাদের আসছে 0.64 পাওয়ারে, তাই আমাদের এখানে হবে 0.67, পাওয়ারে 0.67 আছে বলে এই জায়গায় 0.67। একটু বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দাও। জাস্ট ক্যালকুলেশন v2 কত আসে একটু ক্যালকুলেট করে জানিয়ে দাও। v2 কত আসে ক্যালকুলেশন করে আমাকে বলে দাও, v2 এর মানটা কত আসে, v2 এর মানটা কত আসে ক্যালকুলেটরে একটু জানিয়ে দাও। ইয়েস, আয়েশা আক্তার ঠিক বলছো, তাহলে 0.1203 মিটার কিউব। তো এটাই হচ্ছে আমাদের v2 বা হচ্ছে শেষ আয়তন, এটাই হচ্ছে আমাদের v2 বা শেষ আয়তন। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, পারলে তো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, আমার কষ্ট কমে যাবে। এটা 9 10 এ পড়ছিলাম যে আসলে এভাবে আমরা রুট করতে পারি। হ্যাঁ, এই পাওয়ারটা কেটে নিলে ইয়া আকারে, বর্গমূল আকারে চলে যাবে, ওকে। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তো এরপরে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তো আমরা বলি, দেখো নেক্সট ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 2টা আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, তো কোশ্চেন নাম্বার 2টা কেমন, কিউ নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি লিখি কোশ্চেনটা পুরোটা, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 × 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটা কিন্তু ও, হ্যাঁ এটা কিন্তু ও এবং বা ও, তো ও 3 × 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে, 3 × 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থায়, লিখে নাও, একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে
এখন ধীরে ধীরে এখন ধীরে ধীরে এখন ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে এখন ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে অভ্যন্তরে চাপ দ্বিগুণ করা হলো। অভ্যন্তরে গ্যাসের অভ্যন্তরে চাপ দ্বিগুণ করা হলো। গ্যাসের অভ্যন্তরে চাপ দ্বিগুণ করা হলো। চাপ দ্বিগুণ করা হলো। চাপ দ্বিগুণ করা হলো। গ্যাসের অভ্যন্তরে চাপ দ্বিগুণ করা হলো। নির্গত তাপের পরিমাণ কত? নির্গত তাপের পরিমাণ কত? নির্গত তাপের পরিমাণ কত? এটা আমাদের বের করতে বলছে। নির্গত তাপের পরিমাণ কত? অথবা কোশ্চেনটা করতে পারতো যে প্রমাণ করো যে এক্ষেত্রে সিস্টেম তাপ গ্রহণ করবে না। লিখতে পারো এটা, গ্রহণ করবে না। প্রমাণ করো যে এক্ষেত্রে সিস্টেম তাপ গ্রহণ করবে না। এরকম হতে পারে কোশ্চেনটা। তাহলে কোশ্চেনটা দুই টাইপের। হ্যাঁ, আমি একটু বলি, আমি একটু কোশ্চেনটা পুরোটা আরেকবার পড়ি, তারপর তোমরা দেখো। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো আমাদের ইয়ার জন্য আমি পুরো কোশ্চেনটা আরেকবার পড়ি। আমাদের কোশ্চেনে কি বলছে একটু আমি আরেকবার পড়ি। দেখো যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 × 10⁵ প্যাসকেল চাপে একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। এখন ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে গ্যাসের অভ্যন্তরের চাপ দ্বিগুণ করা হলো। এখন ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে গ্যাসের অভ্যন্তরের চাপ কি করা হলো বলতো? দ্বিগুণ করা হলো। ওকে, তারপরে দেখো কি বলছে। তারপরে নির্গত তাপের পরিমাণ নির্ণয় করো। নির্গত তাপের পরিমাণ নির্ণয় করো। তারপরে হচ্ছে অথবা বলছে যে প্রমাণ করো যে এক্ষেত্রে সিস্টেম বা নাইট্রোজেন গ্যাস তাপ গ্রহণ করবে না। এক্ষেত্রে সিস্টেম বা নাইট্রোজেন গ্যাস তাপ গ্রহণ করবে না। মানে কোশ্চেনটা এমন হতে পারতো যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত চাপে একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। এখন ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে গ্যাসের অভ্যন্তরের চাপ দ্বিগুণ করা হলে প্রমাণ করো সিস্টেম তাপ গ্রহণ করবে না। প্রমাণ করো সিস্টেম তাপ গ্রহণ করবে না। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে করে সলিউশনে চলে যাই। ওকে, ফাতিম এটা না এক পাশে নিচে দিয়ে আছে। এরকম দেখে দিলে নীলিমা নিপা না 11টায় ক্লাস হওয়ার কথা ছিল না। আমি ইয়েতে জানাই দিয়েছিলাম, আমি হচ্ছে ফেসবুকে তোমাদের মেসেঞ্জারে আগে থেকে জানাই দিয়েছিলাম যে 10টায় ক্লাস হবে। তুমি হয়তো খেয়াল করো নাই বা তুমি হয়তো অ্যাক্টিভ ছিল না। সমস্যা নেই, পরবর্তীতে ক্লাসটা করলে তুমি বুঝবা, সমস্যা নেই। ওকে, বা এখান থেকে ক্লাস করলেও বুঝবা, এই ম্যাটটা থেকে শুরু করলেও বুঝবা, সমস্যা নেই। এই ম্যাটটা থেকে শুরু করলেও বুঝবা, কোনো সমস্যা নেই। ওকে, আমি হচ্ছে মেসেঞ্জারে আগের দিন জানাই দিয়েছিলাম, যথেষ্ট আগে দুপুরের দিকে মানে বিকালের দিকে জানাই দিয়েছিলাম যে 10টায় ক্লাস নিব। ওকে, তো যাই হোক সমস্যা নেই। তো একটা ম্যাথ আমরা করাইছি, একটা ম্যাথ দেখে নিও আর এই ম্যাথটা বুঝবা, এই ম্যাথটা একটু দেখলেই বুঝবা। ওকে, তাহলে আমরা সলিউশনে চলে যাই। তো আমরা আস্তে আস্তে করে দেখি যে আমাদের আসলে কি কি বলা আছে। আমাদের বলছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থা। তো মনে মনে আমরা একটা সিলিন্ডার পিস্টন ব্যবস্থা কি, এই যে ধরো আমাদের একটা সিলিন্ডার আর এই যে ধরো আমাদের একটা পিস্টন, ঠিক আছে? পিস্টন কি করতে হবে? ঢাকনা আর কি। হ্যাঁ, পিস্টন মানে ঢাকনা। এই ঢাকনাটা তুমি ওঠানামা করতে পারবে। ওকে, ঢাকনা নিচে নামানো মানে সংকুচিত করা, ঢাকনা উপরে ওঠানো মানে হচ্ছে প্রসারিত করা। যাই হোক, তাহলে বলছে এর মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে কতটুকু গ্রাম? 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে এর মধ্যে।
তো ইনিশিয়ালি আদিতে ইনিশিয়ালি এর তাপমাত্রা কত? আদিতে এই গ্যাসের তাপমাত্রা, ওয়েট, আদিতে এই গ্যাসের তাপমাত্রা দেওয়া 17 ডিগ্রি সেলসিয়াস। আদিতে এই গ্যাসের তাপমাত্রা বলা 17 ডিগ্রি সেলসিয়াস এবং আদিতে এই গ্যাসের চাপ দেওয়া 3 × 10⁵ প্যাসকেল। আদিতে এই গ্যাসের চাপ দেওয়া 3 × 10⁵ প্যাসকেল। তো এটি সিলিন্ডার অবস্থায় এবং এই গ্যাসের ভর দেওয়া, তো গ্যাসের ভরকে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, তো ডাব্লিউ দেওয়া হচ্ছে 14 গ্রাম দেওয়া। তো এটাকে আমরা কেজিতে কনভার্ট করতে পারি, 14 × 10⁻³ কেজি। তাহলে গ্যাসের ভর বা নাইট্রোজেন গ্যাসের ভরকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করে এভাবে লেখা যায়। তারপরে খেয়াল করো, এখন পরবর্তীতে চাপ প্রয়োগে, ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে গ্যাসের অভ্যন্তরীণ চাপকে কি করা হলো? দ্বিগুণ করা হলো। ফাইনালি কি করা হয়েছে বলো তো? ফাইনালি হচ্ছে কি করা হয়েছে? আমি ধরলাম ইনিশিয়ালি গ্যাসের চাপকে আমি ধরলাম P1 ইনিশিয়ালে, মানে আদিতে এই গ্যাসের চাপ তো এত, এটাকে আমি P1 ধরলাম। আদিতে এই গ্যাসের তাপমাত্রাকে আমি T ধরলাম, সমস্যা নেই। এই গ্যাসের তাপমাত্রাকে আমি T ধরলাম, ঠিক আছে, সমস্যা নেই, 17 ডিগ্রি সেলসিয়াস, আর সবই ঠিক আছে। তো আদিতে এই গ্যাসের চাপকে ধরলাম P1, সেই চাপটা হচ্ছে 3 × 10⁵ প্যাসকেল। তো ফাইনালি গ্যাসের অভ্যন্তরের চাপ কি করা হয়েছে বলো তো? দ্বিগুণ করা হয়েছে। তো ফাইনালি গ্যাসের অভ্যন্তরীণ চাপ ধীরে ধীরে চাপ প্রয়োগ করা হয়েছে। তো ফাইনালি ধীরে ধীরে চাপ প্রয়োগ করার মাধ্যমে, তো লাইক দিস এরকম, তো চাপ প্রয়োগ করার মাধ্যমে কি হয়েছে? এই গ্যাসের মধ্যে ফাইনালি এর চাপকে আমি ধরলাম P2। তো ফাইনাল চাপটা কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। ফাইনাল চাপটা দ্বিগুণ করা হয়েছে, মানে আদি চাপের দ্বিগুণ। তাহলে কত? 2 × P1। তাহলে ফাইনাল চাপ P2 মানে হচ্ছে ফাইনাল প্রেসার বা শেষ চাপ, এই গ্যাসের শেষ চাপ P2। তো ফাইনালি কি করা হয়েছে? চাপ প্রয়োগের মাধ্যমে চাপটা দ্বিগুণ করা হয়েছে, আগের চাপের দ্বিগুণ। আগের চাপ P1, তো 2 × P1, ওকে, দ্বিগুণ করা হলো, তার মানে 2 × P1 করা হলো। তাহলে এখান থেকে যদি আমি যোগ গুণ করি তাহলে P2 কত পাবো? তো P2 পাবো হচ্ছে 2 × P1। তো P1 এর ভ্যালু কত? 3 × 10⁵। তাহলে এখান থেকে 3 দুগুণী 6। তো P2 এর মান আমরা পাবো হচ্ছে 3 দুগুণী 6 × 10⁵। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো ওয়েট এত নিউটন পার মিটার স্কয়ার। তো আমাদের বলছে এই সিস্টেমের ক্ষেত্রে, এই সিস্টেমে মানে ইনিশিয়াল থেকে ফাইনালি এই সিস্টেমে আনতে, সিস্টেমটা আদি থেকে শেষ, এই প্রক্রিয়াটা বা এই প্রসেসটা চালু করতে বা এই প্রসেসটা সংঘটন করতে আমার আসলে সিস্টেম তাপ গ্রহণ করছে নাকি সিস্টেম তাপ বর্জন করছে। কোশ্চেন হচ্ছে আমাদের সেইটা যে ইনিশিয়াল মানে এই অবস্থা থেকে এই অবস্থায় পরিণত হতে তাপ কি আমাদের দেওয়া লাগছে নাকি তাপ কি আমাদের সিস্টেমে দেওয়া লাগছে নাকি সিস্টেম পরিবেশে তাপ বর্জন করলো, এটা আমাদের কোশ্চেন, ওকে। অথবা নির্গত তাপের পরিমাণ কত বা হচ্ছে তাপের পরিমাণটা কত, এটা আমাদের কোশ্চেন। আমি আরেকবার বুঝাই দিই, মন দিয়ে দেখো। আদিতে এই গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, এই গ্যাসের চাপকে আমি ধরলাম P1, 3 × 10⁵ প্যাসকেল। এই গ্যাসের ভর হচ্ছে 14 গ্রাম, মানে হচ্ছে গ্যাসের ভর আমাদের দেওয়া, নাইট্রোজেন গ্যাসের ভর 14 গ্রাম আমাদের দেওয়া, ওকে। আচ্ছা, তো এভাবে করে আমরা কি করলাম বলতো? এভাবে করে ইনিশিয়াল অবস্থা ডেসক্রাইব করলাম। ফাইনালি কি হয়েছে? ফাইনালি এই গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে। কোশ্চেনে বলা যে অভ্যন্তরীণ চাপটা কি করা হলো? দ্বিগুণ করা হলো। তাহলে এটা কত হয়ে গেল? 2 × P1 হয়ে গেল। ফাইনালি অভ্যন্তরীণ চাপকে দ্বিগুণ করা হলো, তাই ফাইনাল প্রেসারকে P2 ধরলাম, সেটা হবে 2 × P1। তো এখান থেকে আমরা P2টা বের করে ফেললাম। তো এই ইনিশিয়াল থেকে ফাইনালে নিতে আমরা কি তাপ ওকে দিলাম নাকি আমরা কি সিস্টেমকে তাপ প্রদান করলাম? তাপ কি আমরা সিস্টেমকে দিলাম নাকি সিস্টেম পরিবেশে তাপ বর্জন করলো, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। সিস্টেম কি তাপ গ্রহণ করলো নাকি সিস্টেম তাপ বর্জন করলো? যদি সিস্টেম তাপ গ্রহণ করে তবে কতটুকু গ্রহণ করলো, যদি সিস্টেম তাপ বর্জন করে তবে কতটুকু বর্জন করলো, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেনটা বুঝছো কিনা একটু জানাও তো। তো কোশ্চেনটা একটু বলো তো বুঝছো কিনা। আয়েশা আক্তার, তোমার এটা বলার কথা না, সবাই গ্রুপ চেক করবা। গ্রুপ চেক না করলে তো তুমি অনলাইনে ছিলা, তোমাকে আমি মেসেজ করছিলাম, তুমি তো দেখতেই পারতা। গ্রুপে তো আমি লিখে দিছিলামই, গ্রুপে আয়রা আফরোজও লিখে দিছিল, আমিও লিখে দিছিলাম ক্লাস টাইমিং কত। অনলাইনে ছিলা, গ্রুপ চেক করবা, ঠিক আছে। গ্রুপে ইম্পর্টেন্ট কথাই হবে, আজ এটা কথা হবে না, গ্রুপে ইম্পর্টেন্ট নোটিসই দেওয়া হয়, ওকে। আজকে
ওকে, তাহলে কোশ্চেনটা আমরা বুঝে গেছি। ওকে, কোশ্চেন আমরা বুঝে গেলাম। আচ্ছা, তো এবার আমরা আগাতে থাকি আস্তে আস্তে করে। হ্যাঁ, তো এবার আমরা আস্তে আস্তে করে আগাতে থাকি। তো আমরা দেখি এখানে আমাদের অঙ্কটা করার শুরুতে এই জায়গায় দেখো একটা ওয়ার্ড লেখা আছে ধীরে ধীরে। এখানে একটা ওয়ার্ড লেখা আছে ধীরে ধীরে। তো বলছিলাম হঠাৎ লেখা থাকলে প্রসেসটা হচ্ছে রুদ্ধতাপীয়, আর ধীরে ধীরে লেখা থাকলে প্রসেসটা কি হবে বলতো? প্রসেসটা হবে সমষ্ণ প্রক্রিয়া। তো আমাদের এই যে প্রসেসটা মানে চাপ দিয়ে এর চাপ যে দ্বিগুণ করা হলো ইনিশিয়াল থেকে ফাইনালি, এই গ্যাসের চাপ যে দ্বিগুণ করা হলো, তো টোটাল প্রসেসটার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এটা তোমাকে কোশ্চেনে ধীরে ধীরে বা হঠাৎ লিখে বুঝাই দিবে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এবার হচ্ছে যে ধীরে ধীরে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কিভাবে বুঝলাম? ধীরে ধীরে বলে। আর সমষ্ণ প্রক্রিয়ায় কি থাকে বলতো? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সমষ্ণ প্রক্রিয়ায় কি থাকে বলতো? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, মানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। এটা আমরা পড়ছিলাম। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো এবার আমরা এই ডেটাগুলো থেকে আমরা কি বের করতে চাই। তো আমরা এখন বের করতে চাই যে এই গ্যাসের আদিতে আয়তনটা আমি ধরলাম V1, তো আমি বের করতে চাই যে এর আয়তনটা কত, এই গ্যাসের বা নাইট্রোজেন গ্যাসের আয়তনটা কত, এটা আমরা বের করতে চাই। যেহেতু নাইট্রোজেন গ্যাস, তো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত হবে বলতো? নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কিন্তু নাইট্রোজেন কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 7, তাহলে 7 * 2, তাহলে কত বলতো? 14। তাহলে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কিন্তু 14 গ্রাম। ওকে, নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত বলতো? 14 গ্রাম। তো এটাকে আমরা কেজিতে কনভার্ট করি আণবিক ভরকে। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 14 গ্রাম। তো 14 গ্রামকে আমরা যদি কেজিতে কনভার্ট করি, তাহলে এবার দেখো 14 * 10⁻³ ওকে, এত কেজি। 14 * 10⁻³ নাইট্রোজেন গ্যাসের আণবিক ভরটা আমরা হিসাব করলাম। পারমাণবিক ভর ইনটু কতগুলো অণু আছে, কতগুলো পরমাণু আছে। তাহলে দেখো পারমাণবিক ভর হচ্ছে তোমার 7 পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর ইনটু কতগুলো আছে তোমার, সরি পারমাণবিক সংখ্যা, আমি মনে একটু ভুল লিখছি, নাইট্রোজেনের আণবিক ভর দেখো তো 14 গ্রাম না? একটু আমাকে কমেন্টে জানাও তো নাইট্রোজেনের আণবিক ভর 14 গ্রাম কি ঠিক লিখছি না ভুল লিখছি? মনে হয় ঠিক লিখছি। দেখো তো নাইট্রোজেনের আণবিক ভর 14 গ্রাম না? একটু দেখি আমরা চেক করি। না না ভুল হয়েছে, বললাম না ভুল হয়েছে, এখানে নাইট্রোজেনের ভুল হয়েছে। আচ্ছা, তো নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে তোমার 28 গ্রাম। তো দেখো নাইট্রোজেনের আণবিক ভর, তো আণবিক ভর N, তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 28 গ্রাম। ওকে, তো আণবিক ভর হচ্ছে তোমার 14, যেহেতু দুইটা নাইট্রোজেন, তাহলে 14 গুণ 2 মান হচ্ছে 28 গ্রাম। ওকে, তো 28 গ্রাম হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। ওকে, নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম। ওকে, এটা হবে ঠিক আছে। অক্সিজেনের যেমন হচ্ছে 16 গ্রাম ছিল, তো নাইট্রোজেনের হচ্ছে 28 গ্রাম। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এই নাইট্রোজেনের আণবিক ভরটা আমরা হিসাব করলাম 28 গ্রাম। ওকে, তো একটু হবে,
এই আমরা ঠিকই লিখছিলাম এখানে 14 গ্রামই হবে, আমরা ঠিকই লিখছিলাম এখানে হচ্ছে 14 গ্রামই হবে। ওকে আচ্ছা, আমাদের বইতে ভুল লেখা, তো যাই হোক 14 গ্রাম হবে। হ্যাঁ, তো এটা 14 গ্রামই হবে। ইয়েস ইয়েস, তোমরা ঠিকই বলছো, আমাদের বইতে ভুল লেখা ছিল, আমি যেই বই দেখে ম্যাথটা করাচ্ছি ওই বইতে ভুল লেখা ছিল। তো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের কি বললাম, তো হ্যাঁ, তো আমাদের এখানে 14 গ্রামই হবে, আমাদের বইতে ভুল লেখা ছিল। এনিওয়ে, তাহলে এখন নাইট্রোজেনের আণবিক ভর কত বলো তো? আণবিক ভর হচ্ছে 14 গ্রাম। তো এখান থেকে খেয়াল করো, তাহলে আমাদের এমও জানি আমরা। তো এবার এখানে যদি আমরা আদর্শ গ্যাসের ফর্মুলা অ্যাপ্লাই করি, আদর্শ গ্যাসের, তো মনে দেখো এখানে যদি আমরা আদর্শ গ্যাসের ফর্মুলা অ্যাপ্লাই করি, আদর্শ গ্যাসের অনুযায়ী আমরা জানি আদর্শ গ্যাস হচ্ছে PV nRT। আমরা জানি আদর্শ গ্যাসের ফর্মুলা কি? PV nRT। না 14 হবে, 14 হবে, ঠিকই লিখছি আমি, মানে প্রথমে আমি ঠিকই লিখছিলাম 14 হবে। হ্যাঁ, 7 * 2 14, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হচ্ছে আদর্শ গ্যাসের ফর্মুলা হচ্ছে PV nRT, আদর্শ গ্যাসের ফর্মুলা। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে এই গ্যাসের আদি প্রেসার P1, তাহলে P1 লিখলাম। তো এই গ্যাসের আদি আয়তন V1, তাই V1 লিখলাম। তাপমাত্রার তো কোনো চেঞ্জ হবে না কারণ সমস্ত প্রক্রিয়া, তাই T রাখলাম। মোল সংখ্যাও চেঞ্জ হবে না কোনো গ্যাসের, আর হচ্ছে গ্যাসের ধ্রুবকও চেঞ্জ হবে না। তো এখান থেকে আমরা V1 বের করতে পারবো। তো V1 হবে nR * T ডিভাইডেড বাই P1, nR * T ডিভাইডেড বাই P1। তো এখান থেকে আমরা V1 বের করতে পারবো, V1 সমান n মানে গ্যাসের মোল সংখ্যা। তো n হচ্ছে W ডিভাইডেড বাই M, W ডিভাইডেড বাই M RT ডিভাইডেড বাই কি বলতো? ডিভাইড বাই হচ্ছে P1। তো এখান থেকে আমরা V1 টা বের করতে পারবো, V1 হবে W ডিভাইড বাই M। W মানে হচ্ছে এই গ্যাসের ভর, তো এই গ্যাসের নিজস্ব ভর হচ্ছে 14 × 10⁻³ ডিভাইডেড বাই M মানে গ্যাসের আণবিক ভর আমরা বের করছি 14 × 10⁻³ 14। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলছো, এখানে 14 × 2 হবে। মাঝে মাঝে কি যে হয়, হ্যাঁ এটা 28 গ্রামই হবে, তোমরা ঠিক বলছো। তাহলে এই জায়গায় m এর ভ্যালু আমরা 28ই বসাবো, ঠিকই বলছো। হ্যাঁ, 28 × 10⁻, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তোমরা, 28ই হবে। 28 × 10⁻³ এটাই হবে, ইনটু R হচ্ছে 8.314, আর T হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা আমাদের দেওয়া হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 + 17, এটা আমরা কেলভিনে কনভার্ট করে নিলাম, ডিভাইডেড বাই P1। তো P1 এর মান বসিয়ে নেব। হ্যাঁ, তোমরা ঠিক বলছো, তোমরা ঠিক বলছো, আমি মানে ঠিক ধরছিলাম, চেঞ্জটা আমি ঠিকই ধরছিলাম। তো খেয়াল করো, P1 হচ্ছে 3 × 10⁻5। ওকে, তো V1 টা বের করে বলো তো, আমাদের V1 টা বের করে বলো তো, V1 টা বের করে বলো তো, এখানে V1 এর মানটা কত সেটা বের করে বলো তো, V1 এর মানটা কত সেটা বের করে বলো তো। আমি পুরোটা আরেকবার ব্যাখ্যা করব, সমস্যা নেই, পুরোটা আমি আরেকবার ব্যাখ্যা করব, আর সমস্যা নেই, আমি একটু বলি, তোমরা V1 এর মানটা লিখতে লাগো, আমি একটু বলি। তো আমাদের ইনিশিয়ালি এই গ্যাসের ভর ছিল 14 গ্রাম এবং এই গ্যাসের নাম ছিল নাইট্রোজেন গ্যাস। ওকে, আচ্ছা, তো ভর, নিজস্ব ভর বা প্রদত্ত ভর 14 গ্রাম, তাই W = আমি লিখলাম 14 গ্রাম, W মানে প্রদত্ত ভর। তাহলে এটাকে আমরা কেজিতে কনভার্ট করলাম, 14 × 10⁻³ কেজি। তারপরে বলা, এই গ্যাসের ইনিশিয়ালি এই গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। তো এই গ্যাসের তাপমাত্রা ফাইনালিও 17 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, কারণ সমস্ত প্রক্রিয়া তাই, মানে তাপমাত্রা চেঞ্জ হবে না। তো ইনিশিয়ালি এই গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমাদের বলা যে ইনিশিয়ালি এই গ্যাসের চাপ কত দেওয়া, 3 × 10⁵ প্যাসকেল। তো এই গ্যাসের চাপ কত, 3 × 10⁵ প্যাসকেল। ওকে, তো এটি, এরপরে ইনিশিয়ালি সব ডাটাগুলো লিখলাম,
আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। হ্যাঁ আমি একটু ভুল করছিলাম, তো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত বলো তো? আণবিক ভর হচ্ছে 28 গ্রাম, এটা মনে রাখবা। ওকে, আণবিক ভর কত বলো তো? 28 গ্রাম। ওকে, এটা আমি একটু ভুল করছিলাম, মিস্টেক করছিলাম। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে 28 গ্রাম হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর। ওকে, তারপরে খেয়াল করো, আমরা আদর্শ গ্যাসের ফর্মুলা অনুসারে জানি PV nRT, তাহলে এখানে P1 V1 সমান nRT হবে। তো এখান থেকে V1 এর ফর্মুলা হবে nRT ডিভাইড বাই P1। তো n মানে মোল সংখ্যা, মোল সংখ্যা সমান ভর বাই আণবিক ভর। তো ভর আমরা বসালাম হচ্ছে এটা, আর আণবিক ভর আমরা বসালাম হচ্ছে এই যে 28 গ্রামটাকে কেজিতে কনভার্ট করলাম, 28 গ্রামটাকে কেজিতে কনভার্ট করলাম, আর হচ্ছে 8.314, আর হচ্ছে 8.314, আর হচ্ছে টি হচ্ছে আমাদের যেই তাপমাত্রা দেওয়া ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলাম 273 দিয়ে যোগ করে, তারপরে P1 দিয়ে ভাগ করে আমরা V1 বের করব। তো V1 কত আসে একটু বলো তো, কমেন্টে জানাই দাও তো V1 কত আসে। V1 এর মান এক একজনে এক এক রকম আসতেছে, বুঝলাম না V1 এর মানটা কত আসে। V1 এক একজনে এক এক রকম আসতেছে, তাহলে আমি আমার নিজে ক্যালকুলেশন করি, এক একজনে যদি এক এক রকম আসে, তাহলে এখানে 14/28 মানে হচ্ছে তোমার 14/28 মানে হচ্ছে 14 দুগুণী 28, হাফ আর কি, হাফ। 14/28 মানে হচ্ছে হাফ, এটা কাটা চলে যাবে। তাহলে আমি নিজেই করি, কারণ তোমরা এক একজন এক এক অ্যানসার দিচ্ছ। 8.314 ইনটু 273 যোগ 17, 273 যোগ 17 ডিভাইডেড বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমাদের ওয়েট। ইয়েস, এটা হচ্ছে আমাদের কথা। আমাদের V1 আসছে 4.018 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তো আমাদের V1 এর মান আসছে এটা 4.01 বা 4 ইনটু 10 টু দি পাওয়ার -4 ইনটু 10 টু দি পাওয়ার -3। ইয়েস, আয়েশা আক্তার পরে ঠিক বলছো, 4.018 ইনটু 10 টু দি পাওয়ার -3। তো আমরা V1 এর মানটা পেয়ে গেলাম, মানে এই গ্যাসের আদি আয়তন আমি জেনে গেলাম। তো V1 এর মানটা আমি বসাই দেই 4.018 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের আদি আয়তন, গ্যাসের আদি আয়তন। ওকে, আচ্ছা ঠিক বলছো। তো গ্যাসের আদি আয়তন আমরা এইভাবে করে বের করে ফেললাম। ওকে, আচ্ছা ইনিশিয়ালের অবস্থা শেষ, ইনিশিয়ালি আমাদের কথাবার্তা বলা শেষ। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে ফাইনাল অবস্থার কথা একটু বলবো। হ্যাঁ, তো ফাইনালি কি করা হয়েছে, ফাইনালি যদি আমি একটু চিন্তা করি বা পরবর্তী অবস্থায় যদি আমি চিন্তা করি, ফাইনাল অবস্থা বলছে ধীরে ধীরে চাপ প্রয়োগের মাধ্যমে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো। তো ফাইনালি যদি এটা যদি আমাদের গ্যাস হয়, এটা যদি আমাদের নাইট্রোজেন গ্যাস হয়, নাইট্রোজেন গ্যাস, তো ফাইনালি নাইট্রোজেন গ্যাসের চাপ, ফাইনাল চাপকে আমি বা শেষ চাপকে আমি P2 ধরলাম, আদি চাপকে P1 ধরছিলাম। তো আমাদের বলছে ফাইনালি চাপ হইছে দ্বিগুণ হয়ে গেছে, আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে, তাই 2 ইনটু P1 আমি লিখতে পারি। ফাইনাল চাপ আমি 2 ইনটু P1 লিখতে পারি, কারণ ফাইনালি চাপ কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, কোশ্চেনে বলা আছে। তাহলে এবার দেখো, যেহেতু এখানে ধীরে ধীরে লেখা, মানে এটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। আমরা জানি সমষ্ণ ফর্মুলা বয়েলের সূত্র মেনে চলে, সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। আর বয়েলের সূত্র আমরা জানি P1 V1 সমান P2 V2। তাহলে P1 V1 সমান P2 V2 যদি হয়, তাহলে এখান থেকে V2 আমরা বের করতে পারবো। তাহলে V2 হবে P1 V1 ডিভাইডেড বাই P2, P1 V1 ডিভাইড বাই P2। তাহলে এখান থেকে V2 এর মানটা আমাকে একটু বলো তো কত আসে। P1 লিখলাম আমরা, P1 এর জায়গায় P1 লিখলাম, V1 থাকলো ডিভাইড বাই P2 এর জায়গায় হবে 2P1, 2P1। তাহলে P1 ক্যান্সেল করলে আমরা এখান থেকে V1 পেয়ে যাব। তাহলে V1 পেয়ে যাব হচ্ছে P1 ক্যান্সেল করলে উপরে থাকবে V2। তাহলে P1 ক্যান্সেল করলে উপরে থাকবে V1 ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে 2। তাহলে দেখো তো V2 এর মান কত আসে, V2 এর মানটা কত আসে একটু বলো তো। V2 এর মানটা আমি আরেকবার বলি, বয়েলের সূত্র অনুযায়ী আমরা এখন কি বের করতে চাই, আমি ধরলাম এই গ্যাসের আয়তন V1, ফাইনালি এই গ্যাসের আয়তনটা V2, আমি V2টা বের করতে চাই। ইনিশিয়ালি এই গ্যাসের আয়তন V1, আমরা V1টা বের করে ফেলছি। ফাইনালি এই গ্যাসের চাপটা যদি 2P1 হয়, মানে চাপ যদি দ্বিগুণ হয়, তখন এর আয়তনটা V2 হলে এই আয়তনটা কত
কত হবে এটা আমরা বের করতে চাই। ওকে, তাহলে খেয়াল করো, আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2। কেন বয়েলের সূত্র ইউজ করলাম? কারণ আমরা জানি প্রক্রিয়াটা সমষ্ণ, আর সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, তাই আমি লিখলাম P1 V1 সমান P2 V2। এখান থেকে V1 টা পক্ষান্তর করে P1 এর জায়গায় P1 রেখে P2 এর জায়গায় 2P1 রেখে কাটাকাটি করে আমরা V2 টা বের করছি। তাহলে V2 আসবে হচ্ছে V2 আসবে 2 ইনটু ইয়েস আপনি তোমরা ঠিক বলছো 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ওকে, তাহলে এবার দেখো, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা এটা পেলাম 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ওকে, আচ্ছা এটা আমরা বুঝে গেলাম, এটা আমরা বুঝে গেলাম। ওকে ওকে, তাহলে এবার আমরা একটু আগাই, তাহলে একটু দেখো, তাহলে টা বসাই ফেললাম, V1 এর জায়গায় মানটা বসাই ফেললাম। এবার আমরা সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কি বের করছিলাম বলতো? সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী, তাপগতিবিদ্যা দেখো একটা অঙ্কের মধ্যে আমরা যা যা পড়ছি সবই আসছে একটা অঙ্কের মধ্যে। তো আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি dq সমান du প্লাস dw, dq সমান du প্লাস dw। আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী dq সমান du প্লাস dw। দেখছো একটা অঙ্কের মধ্যে সব চলে আসলো, যেখানে dq মানে তাপ শক্তি, dw মানে হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, du মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, dw মানে হচ্ছে কৃত কাজ। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, dq সমান du এর একটা ফর্মুলা আমরা দেখছিলাম, আমরা বলছিলাম du সমান cv dt, du সমান cv dt, এটা অলওয়েজ প্রযোজ্য, এটা আমরা লাস্ট ক্লাসে ব্যাখ্যা করছিলাম। du সমান কত বলতো? cv dt প্লাস কি বলতো? প্লাস dw আমরা লিখতে পারি। ওকে, তো du এর জায়গায় আমি কি লিখলাম? n cv dt, n মানে গ্যাসের মোল সংখ্যা, cv মানে স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ, আর dt মানে তাপমাত্রার পরিবর্তন। ওকে, আচ্ছা তো একটু মন দিয়ে দেখো কি করলাম। আমরা জানি dq সমান du প্লাস dw, dq মানে তাপ শক্তি, du মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, dw মানে হচ্ছে কৃত কাজ। তাহলে খেয়াল করো, dq টা dq এর মতই আছে, dw টা dw এর মতই আছে। du এর জায়গায় আমরা একটা ফর্মুলা দেখলাম, যে ফর্মুলাটা অলওয়েজ প্রযোজ্য, সব প্রসেসের জন্য প্রযোজ্য। du এর এই ফর্মুলাটা সকল প্রসেসের জন্য প্রযোজ্য। n cv dt, যেখানে n মানে গ্যাসের মোল সংখ্যা, cv মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর dt মানে হচ্ছে তাপমাত্রার চেঞ্জ বা তাপমাত্রার পরিবর্তন। তাহলে খেয়াল করো, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন বা dt টা কত বলতো? 0 না, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট। তাই সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তনটা কত? 0 না। তাহলে তাপমাত্রার পরিবর্তনটা যদি 0 হয়ে যায়, এই টোটাল টার্মটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো dq সমান dw আমরা লিখতে পারবো, কারণ dt টা যখন 0 হয়ে যাবে, dt টা তাহলে টোটাল টার্মটা 0 হয়ে যাবে, আর টোটাল টার্ম 0 হলে dq সমান dw আমরা লিখতে পারবো, যেখানে dw মানে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তো আমরা যদি বড় dq মানে ছোট তাপ বুঝায়, dw মানে ছোট তোমার বুঝায়, ছোট তোমার কৃত কাজ বুঝায়, dq মানে ছোট তাপ বুঝায়, dw মানে ছোট কৃত কাজ বুঝায়। তো আমরা যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা বড় পেয়ে যাব, বড় তাপ। তাহলে মানে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx মানে, তো ইন্টিগ্রেশন অফ dx মানে x, তাহলে ইন্টিগ্রেশন অফ dq মানে কি বলতো? বড় হাতের q। ইন্টিগ্রেশন অফ dw মানে কি বলতো? বড় হাতের w। তাহলে কি বলতে পারবো আমরা? ছোট কৃতকাজ থেকে বড় কৃতকাজ এভাবে বের করতে পারবো। তাহলে q সমান কি লিখতে পারি? w লিখতে পারি। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার জন্য তাপ, সমষ্ণ প্রক্রিয়ার জন্য হিট বা তাপ শক্তি কৃত কাজের সমান। এখান থেকে যদি আমি আরেকটু ক্যালকুলেশন করি, তো দেখো কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি। তো একটু মন দিয়ে দেখবা, এখান থেকে আমরা আরেকটু কিভাবে ক্যালকুলেশন করতে পারি। q সমান w, তাহলে q সমান তো w, তাহলে w এর জায়গায় w মানে কি? w মানে কৃত কাজ। প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে w মানে কি? সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজকে বলা যায় w মানে কৃত কাজ, q মানে তাপ শক্তি, w মানে কি? কৃত কাজ।
প্রক্রিয়াটার নাম কি? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে W মানে কি? সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ বলা যায়। আর সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা হচ্ছে nRT ln V2 by V1, nRT ln V2 by V1, nRT ln V2 by V1। এই কৃতকাজের সূত্র আমরা দেখছিলাম nRT ln V2 by V1, এটা হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা nRT ln V2 by V1। তাহলে এখান থেকে একটু দেখো আমরা Q সমান কি পাচ্ছি বলো তো? Q সমান n মানে গ্যাসের মোল সংখ্যা, তো মোল সংখ্যা মানে প্রদত্ত ভর ডিভাইডেড বাই গ্যাসের আণবিক ভর। এই W মানে কৃতকাজ না, কিন্তু এই W মানে কিন্তু প্রদত্ত ভর। ওকে, এটা বড় হাতের W লিখি, এটা আমাদের কৃতকাজ বড় হাতের W। এই W মানে গ্যাসের প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, মোল সংখ্যা মানে ভর ডিভাইডেড বাই আণবিক ভর, ইনটু R মানে মোলার গ্যাস ধ্রুবক, ইনটু T মানে তাপমাত্রা, ইনটু ln V2 বাই V1। তো V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 V2 এর মান। আর V1 এর মান কত? V1 এর মান হচ্ছে আমরা বের করছিলাম V1 এর মানটা 4.02 ইনটু 10 টু দি পাওয়ার -3। তো V1 আর V2 এর মানটা বসাই দিলাম। V2 এর মান আমরা এখান থেকে বের করছিলাম 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মানে শেষ আয়তন, আর আদি আয়তন হচ্ছে 4.02 ইনটু 10 টু দি পাওয়ার -3, 4.02 বা সামথিং যেটা আসছিল তোমার V1 এর ভ্যালু, ওটা বসাই দিবা। তারপরে আমরা মানগুলো একটু বসাই, মানগুলো W মানে প্রদত্ত ভর, W মানে প্রদত্ত ভর। তো গ্যাসের প্রদত্ত ভরটা কত? 14 গ্রাম ছিল। তো 14 গ্রাম মানে হচ্ছে এটা কি তুমি কেজিতে কনভার্ট করবা, 14 ইনটু 10 টু দি পাওয়ার -3। আর m মানে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর। আমি একটু ভুল করছিলাম, একটু ভুল মিস্টেক হয়ে গেছিল। তো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 28 ইনটু 10 টু দি পাওয়ার -3, 28 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে n মানে n ইকুয়াল টু W বাই m, মানে প্রদত্ত ভর ভাই আণবিক ভর। তাহলে প্রদত্ত ভর আমি বসালাম, আণবিক ভর আমি বসালাম। R মানে মোলার গ্যাস ধ্রুবক, তো মোলার গ্যাস ধ্রুবকের মান 8.314 তুমি বসাবা। T মানে টেম্পারেচার, টেম্পারেচারের মান তুমি কত বসাবা? টেম্পারেচার মান 17 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে 17 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করে বসাবা। তো T এর মান তুমি বসাতে পারবা, T এর মান 17 ইনটু 17 প্লাস 273। আর R এর মান বসাবা, N এর মান বসাবা, ln এর মান বসাই তুমি Q বের করতে পারবা। Q এর মান কত আসে? এই ক্যালকুলেশনটা ডান পক্ষে ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? ডান পক্ষে ক্যালকুলেশন করলে কত আসে? আমি একটু সুন্দর করে ডান পক্ষটা লিখি, তোমরা বলতে লাগো। ডান পক্ষে ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো। 14 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 28 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু R মানে মোলার গ্যাস ধ্রুবক 8.314 ইনটু টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, এটাকে কেলভিনে কনভার্ট করতে চাইলে 273 দ্বারা যোগ করতে হয়, ইনটু লন এখানে আমি কি করব? 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 4.02 ইনটু 10 টু দি পাওয়ার -3। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা লিখলাম। তো এই ডান পক্ষটা লিখলাম। কেউ কিউ এর ভ্যালুটা একটু আমাকে বলো তো, কিউ এর ভ্যালু কত আসে? কিউ এর ভ্যালু কত আসে একটু বলো তো ক্যালকুলেশন করে। একটু আমাকে কমেন্টে জানাই দাও যে কি এই ম্যাথটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ এবং খুব বুঝার একটা ম্যাথ। নীলিমা নিপা, তোমার উত্তরটা নিয়ে আমি একটু চিন্তিত, বাট আয়েশা আক্তার আর আফিয়া হুমায়রা তোমাদের অ্যানসারটা একদম পারফেক্ট হয়েছে। তো কিউ এর মান হচ্ছে -841.62 জুল। কিউ এর মান কত? -841.62 জুল। নীলিমা নিপা, তোমার উত্তরটা হয়তো মাইনাস আসছিল, বাট তুমি ভয়তে প্লাস লিখছো আমার মনে হয়, কেন জানি। তো উত্তর যাদের মাইনাস আসছে তাদেরটাই সঠিক। ওকে, তো কিউ এর মান কত?
841 পয়েন্ট কত 62 জুল। তো এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, কিউ এর মান মাইনাস 841.62 জুল। ওকে, তো আমি একদম প্রথম দিন বা সেকেন্ড দিন যখন থার্মোডাইনামিক্স শুরু করছিলাম তখন আমরা একটা কথা বলছিলাম। কি কথা বলছিলাম? এটা যদি আমাদের সিস্টেম হয়, এটা যদি আমাদের সিস্টেম হয়, আমরা যদি সিস্টেমকে তাপ প্রদান করি, মানে সিস্টেম যদি তাপ গ্রহণ করে, তবে ডিকিউ এর মান কি হয়? ডিকিউ বা কিউ এর মান কি হবে? পজিটিভ হবে। সিস্টেম যদি তাপ গ্রহণ করে বা অ্যাবজর্ব করে, তাহলে ডিকিউ এর মানটা কি হবে? পজিটিভ হবে। যদি এমন হয় এটা আমাদের সিস্টেম, সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করে, তবে ডিকিউ এর মান হবে নেগেটিভ বা কিউ এর মান হবে কি বলতো? নেগেটিভ। সিস্টেম যদি তাপ গ্রহণ করে, তাহলে তাপ শক্তির মান হবে পজিটিভ। সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করে, তাহলে তাপ শক্তি হবে কি বলতো? নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কিউ এর মান নেগেটিভ বলতে এটা বোঝাচ্ছে যে নাইট্রোজেন গ্যাস বা সিস্টেম, নাইট্রোজেন গ্যাস বা সিস্টেম, নাইট্রোজেন গ্যাস বা সিস্টেম পরিবেশের তাপ কি করে বলতো? পরিবেশের তাপ বর্জন করে। এগুলো কিন্তু ঘ নম্বরে আসবে। পরিবেশের তাপ বর্জন করে, ঘ নম্বরে বহুপদী সমাপ্তি সূচক যে আমাদের সৃজনশীলটা আছে ওখানে আসবে, উচ্চতর দক্ষতামূলক যে সৃজনশীল। তাহলে নাইট্রোজেন গ্যাস সিস্টেম, নাইট্রোজেন গ্যাস বা সিস্টেম পরিবেশের তাপ কি করে বলতো? বর্জন করে। মাইনাস বলতে আমরা এটা বুঝাবো, মাইনাস বলতে প্লাস আসলে বুঝতাম এতটুকু তাপ সিস্টেম অ্যাবজর্ব করে, এতটুকু তাপ মানে ডিকিউ পজিটিভ মানে কি জানো? সিস্টেমকে তুমি যদি তাপ দাও, সিস্টেমকে তাপ দাও মানে কি? সিস্টেম যদি নিজে তাপ অ্যাবজর্ব করে, তাহলে ডিকিউ বা তাপ শক্তির মান হয় পজিটিভ। আর সিস্টেম যদি পরিবেশে তাপ বিলিয়ে দেয়, তাহলে ডিকিউ এর মান হবে নেগেটিভ। তো এখানে ডিকিউ এর মান নেগেটিভ মানে সিস্টেম বা এই নাইট্রোজেন গ্যাস পরিবেশে তাপ বিলিয়ে দেয় বা পরিবেশে তাপ বর্জন করে। তাহলে প্রমাণটা হয়ে গেল যে সিস্টেম তাপ কি করবে না? গ্রহণ করবে না। গ্রহণের পরিবর্তে সে কি করবে? সিস্টেম তাপ পরিবেশে বর্জন করবে। আমরা এখান থেকে বুঝে গেলাম। ওকে, বলো তো বুঝছো কিনা তোমরা? এক্স্যাক্টলি, আয়েশা আক্তার খেতে দিলে আমি খুশি, আর খাবার নিয়ে গেলে হচ্ছে অখুশি। यस, সিস্টেম তাপ পরিবেশে বর্জন করলে মাইনাস, সিস্টেম তাপ গ্রহণ করলে হচ্ছে প্লাস। তো এই ক্ষেত্রে মাইনাস বলতে এটাই বোঝাচ্ছে। ওকে, পুরো ম্যাথটা একবার দেখো, পুরো ম্যাথটা একবার দেখো বুঝছো কিনা। দেখো ম্যাথটা কিন্তু খুব সুন্দর। ওকে, আমরা বুঝলাম, এবারটা আমরা বুঝতে পারছি না? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। আমি হচ্ছে আমাদের গ্রুপে কিছু ম্যাথ প্রবলেম আমি তোমাদেরকে দিয়ে দিব। এই ম্যাথ প্রবলেমগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা পারবা, অবশ্যই পারবা, সূত্র জানো, সবই জানো। তোমরা ম্যাথ প্রবলেমগুলো বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আমি কয়েকটা ম্যাথের ছবি তুলে তোমাদের গ্রুপে সেন্ড করে দিব, মেসেঞ্জার গ্রুপে। ওকে, এখনই সেন্ড করে দিব, বেশি লেট করব না। তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকবা। আর আমাদের আজকের লাইভটা দুইটা পার্টে ভাগ হয়ে গেল। ওকে, তো এই ম্যাথটার প্রবলেম নাই তো না? একটু ভুল হয়ে গেছিল, একটু মিস্টেক হয়ে গেছিল, বুঝছো? সবসময় তো শরীরে মানে মানসিক অবস্থা সবসময় সেম থাকে না, বা সবসময় সেম ফ্লোতে পড়ানো খুব টাফ। তো এই জন্য হচ্ছে একটু ভুল হয়ে গেছিল। তো ওটা ঠিক করে নিও যে আমরা ওই নাইট্রোজেন গ্যাসের হচ্ছে আণবিক ভর হবে তোমাদের কত বলো তো? 28 গ্রাম হবে। ওকে, 28 গ্রাম পার মোল। ওকে, তাই বারবার পারমাণবিক সংখ্যা চিন্তা করছিলাম, একটু মিস্টেক হয়ে গেছে, এই জন্য সরি। তো তোমরা কি করে নিবা বলো তো? তোমরা অবশ্যই, হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্তই থাক। তোমরা আমি আজকে কিছু ম্যাথ প্রবলেম দিয়ে দিব, এই ম্যাথ প্রবলেমগুলো তোমরা বাসায় সলভ করবা। আমরা নেক্সট ক্লাস অর্থাৎ হচ্ছে কি আমাদের কালকেও মনে হয় ক্লাস আছে না, শনিবারে? তো কালকে আমাদের ক্লাস হচ্ছে 11টায়, শনিবারে আমাদের ক্লাস 11টায়। তো আমরা কি করবো বলো তো? আমরা নেক্সট ক্লাসেও হচ্ছে তোমার এই ইয়াগুলা কি বলে
নেক্সট ক্লাসেও হচ্ছে আমরা ওই ম্যাথ প্রবলেম সলভ করব, সাথে কিছু থিওরি আমরা করব। ওকে, আজকের ক্লাসে যেমন আমরা ম্যাথ প্রবলেম সলভ করলাম, আমরা নেক্সট ক্লাসেও ম্যাথ প্রবলেম সলভ করব। ওকে, আচ্ছা, তো ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আমরা কালকে ক্লাস নেবো। হ্যাঁ, কালকে আমাদের ক্লাস হবে 11টায়, আজকে আমরা একটু বেশি ক্লাস নেওয়ার জন্য আমরা ইয়া করলাম। ওকে, 10টায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।